This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, গুড আফটারনুন। শুরু করছি 3টের নিউজ কর্নার। আমি অনির্বাণ, আমার সঙ্গে রুমেলা। রুমেলা, কেশে আমার বাঘ ধরেছে বটে, কিন্তু ছোটবেলার একটা স্মৃতি কিন্তু একদম জলজল করে, জানো? সেই ছেলেবেলার বিয়ে বাড়ি, সেই গামছা বেঁধে সার্ভ করা কাকা টাইপের একজন বলছে না এই ওই পাতে দুটো লুচি দে। এখন সব ক্যাটারার এবং তাদেরই ইভেন ম্যানেজমেন্ট কোম্পানির হাতে চলে যায় সব। এবং এখন বিয়ে করতে হলে কি সেশেল চলে যাচ্ছে, ইটালি চলে যাচ্ছে, ডেস্টিনেশন ওয়েডিং। সেই ওয়েডিংগুলো কিন্তু আমি আমাদের বিয়ে বাড়ির ওয়েডিংগুলো কিন্তু খুব মিস করি। এবং বিশ্বাস করুন, আজকে ভারতবর্ষের একটা ইন্টারেস্টিং স্ট্যাটিস্টিক্স এলো আপনাদের সামনে, সেটা তুলে ধরছি। খুব ইন্টারেস্টিং এবং খুব দুঃখেরও বটে, আমার কাছে তো অন্তত। সারা জীবনের শিক্ষায় যত অর্থ ব্যয় হয়, ভারতীয়রা তার প্রায় দ্বিগুণ ব্যয় করেন সে জানেন বিয়েতে। আর এই কথা আমি বলছি না, রুমেলা বলছে না, এই কথা বলছে বিনিয়োগ ও ব্যাংকিং সংস্থা জেফ্রিজ। তাদের রিপোর্টে উঠে এসেছে যে বিয়ের জাঁকজমকে ভারতে প্রতি বছর প্রায় 11 লক্ষ কোটি টাকা, 11 লক্ষ কোটি টাকা খরচা হয়, যা প্রাইমারি থেকে স্নাতক স্তরের শিক্ষার মোট খরচের প্রায় দ্বিগুণ। বিয়ের খরচের মধ্যে বিলাসবহুল ভেন্যু, ডেস্টিনেশন ওয়েডিং, যেটা বলল রুমেলা, অতিথিদের থাকার বিলাসবহুল জায়গা, কেটারিং, সাজসজ্জা, বিনোদনের খরচা সবই আছে। বিয়েকে যদি একটা শিল্প হিসেবে ধরা হয়, তাহলে জানেন জেফ্রিজের রিপোর্ট অনুযায়ী ভারত আমেরিকার থেকে বিয়ের খরচে অনেক অনেক এগিয়ে, এবং সেই তুলনায় আমেরিকার শিক্ষা অনেক বেশি মহার্ঘ। পরিসংখ্যানের কথা তুমি বলছিলে অনির্বাণ, সেই পরিসংখ্যান বরং আমাদের দর্শকদের সামনে একবার তুলে ধরার চেষ্টা করি, যেখানে ভারতে বছরে কত সংখ্যক বিয়ে হয়। প্রচুর, লক্ষ লক্ষ। আসলে সংখ্যাটা কোটিতে গিয়ে পৌঁছয়। যা জানা যাচ্ছে, ভারতে বছরে 80 লক্ষ থেকে 1 কোটি বিয়ে হয়। সেখানে চীনে বছরে বিয়ে হয় 70 থেকে 80 লক্ষ, আর আমেরিকায় মাত্র 20 থেকে 25 লক্ষ। মার্কিন বিবাহ শিল্পের মোট মূল্য ভারতীয় টাকায় 5.5 লক্ষ কোটি। ফলে টাকার অঙ্কে ভারতীয় এই বিবাহ শিল্প মার্কিন যুক্তরাষ্ট্রের বিবাহ শিল্পের থেকে প্রায় দ্বিগুণ। আমরা একজন এক্সপার্টের সাথে কথা বলি। কার সঙ্গে কথা বলে দেবেন? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত। আমি তার কাছেই চলে যাই। অনির্বাণ বাবু, এটা পরিসংখ্যানটা একদম শুরুতেই যেরকম বলছিলেন অনির্বাণ, সত্যি আশ্চর্যজনক একটা পরিসংখ্যান, পাশাপাশি দুঃখেরও। শিক্ষার থেকে বেশি বিয়েতে খরচ করছি আমরা। দেখুন, এটা তো আমাদের ভারতবর্ষের যে সৃষ্টি কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য বলা যায়, যে ভারতবর্ষের তথাকথিত মানুষজন আমরা একবারই বিয়ে করি, এবং বিয়েতে একটা সামাজিক অনুষ্ঠান হিসেবে এটাকে তুলে ধরা হয়। এবং এই সামাজিক অনুষ্ঠানে যে খরচাগুলো হয়, সেই খরচাগুলো কতটা দরকার নয়, আমি সেই জায়গাতে যাচ্ছি না, কিন্তু এটা একটা খরচার জায়গা আছে। দেখবেন, এই যে আছে বেটি বাঁচাও বেটি পড়াও, যে কন্যা সন্তানকে মানুষ করো, তাকে পড়াশোনা দাও, শিক্ষা দাও। কিন্তু একটা যখন কন্যা সন্তান আজকেও কারোর ঘরে জন্ম হয়, তখন বাবা মার প্রথম চিন্তা হয় তার মেয়ের বিয়েটা কিভাবে দেব, তাকে কিভাবে মানুষ করে একটা ভালো ঘরে পাত্রস্থ করা যায়। এবং পাত্রস্থ করা মানেই একটা সামাজিক অনুষ্ঠান, সেই সামাজিক অনুষ্ঠানে লোকজন, খাওয়া দাওয়া, এই সবকিছু তার মানে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে রয়েছে। এটা আমি যেটা বারবার বলছি, এটা ঐতিহ্যের মধ্যেই হয়তো পড়ে। এবং আপনি বিদেশের দেশগুলোর সঙ্গে তুলনা করছেন, ভারতবর্ষে এখনো বহু বিবাহ। আচ্ছা অনির্বাণ বাবু, আমি একটা কথা জানতে চাইবো, এটা যদিও একটা অর্থনীতি ডিরেক্ট প্রশ্ন না, এটা একটা অত্যন্ত সামাজিক প্রশ্ন। এই যে ধরুন বিভিন্ন ফিল্ম স্টাররা বিভিন্ন বিলাসবহুল ডেস্টিনেশন ওয়েডিং করছেন, এটা কি ছোঁয়াচে রোগের মতন? কারোর মনে কি এটাও গেঁথে যাচ্ছে যে না, আমার মেয়ের বিয়ে বা আমি নিজে বিয়ে করবই রণবীর সিং, দীপিকা পাড়ুকোন এদের মতন বিয়ে করবে? এটা কি এটা ছোঁয়াচে রোগের মতন ছড়িয়ে পড়ছে আমাদের সমাজে? এটা ইকোনমিক্সের ভাষায় একটা কথা আছে, প্রদর্শন প্রভাব বা ডেমনস্ট্রেশন এফেক্ট। অন্যের বাড়িতে একটা বড় টিভি কিনলে আপনার বাড়িতে একটা বড় টিভি কিনবার ইচ্ছে হবে, অন্যের বাড়িতে একটা ডবল ডোর ফ্রিজ থাকলে আপনাকেও কিনতে হবে। এখন এটা আমি বলবো স্টেটাস সিম্বল হয়ে গেছে।
আজকে একজন বাবা মা তার ছেলে মেয়ের বিয়েটা কোথায় দিচ্ছে, কোন হোটেলে দিচ্ছে? আপনি আজকের দিনে আমরা যেটা দেখতাম যে সেই কোন রকম কষ্টসাধ্য করে বিয়ে দেওয়া হচ্ছে, আজকের দিনে সেই বিয়েটা স্ট্যাটাস সিম্বল, সামাজিক অবস্থান কার কত প্রতিপত্তি কত বড়, সে তত বড় জায়গাতে বিয়ের অনুষ্ঠান করছে। এবং আপনি মানে সাধারণভাবে ভাবতে পারেন যে আজকের দিনে ফটোশুট, শুধু বিয়ের আগে প্রি ওয়েডিং শুট, সেটার জন্য লাখ লাখ টাকা এখন মানুষ খরচা করছেন। আজকে এইটা আমি বলবো সামাজিক ব্যাধি নয়, এটা আমরা হয়তো আমরা পশ্চিমী দুনিয়ার সঙ্গে নিজেদেরকে খাপ খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটার সঙ্গে কিন্তু বিভিন্ন পেশার লোকজন জড়িত এবং বিভিন্ন শিল্প এইগুলোকে একদমই ঠিক বলেছেন, একদমই। অনির্বাণ বাবু অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই বিবাহটা সত্যিই তো শিল্পের পর্যায়ে পৌঁছে গিয়েছে অবশ্যই, এবং কোথাও গিয়ে বোধহয় আমাদের মনে হয় যে আমরা তো একটা সাধারণ মানের জীবনযাপন করি। এই যে তুমি যে স্টারেদের কথা বললে, একটা লার্জার দ্যান লাইফ ব্যাপার, অন্তত কয়েকদিনের জন্য স্টার হয়ে যাচ্ছে। এটা সামাজিক ট্রেন্ড না ব্যাধি জানি না, সোশিওলজিস্টরা ভালো বলতে পারবেন। এবং রুমেলা, জেফরিজ রিপোর্ট যেটা আলোচনা করছে আমরা, উঠে এসেছে যে ভারতের মানুষ তাদের আর্থিক অবস্থা অনুসারে বিয়েতে খরচা করে। যারা ধনী তারা দেশে বা বিদেশের বিলাসবহুল জায়গায় গিয়ে অনুষ্ঠান করে বিয়ের, যাকে বলে ডেস্টিনেশন ওয়েডিং। এতে আবাসন, বিলাসবহুল খাবার এবং পেশাদার শিল্পীদের অভিনয়ের জন্য বিপুল বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয় রুমেলা। ফলে যে গয়না পোশাক, এটাও কিন্তু ঠিক, গয়না পোশাক, কেটারিং, ভ্রমণের মতন যে ট্রাভেল, এই শিল্পগুলো কিন্তু অনেকটাই কিন্তু বিয়ের ওপর নির্ভরশীল, এবং সেগুলো কিন্তু বেঁচে থাকে এইসব জাঁকজমকপূর্ণ বিয়েতে। এবং জুয়েলারি শিল্প, তার অর্ধেকেও বেশি কিন্তু রাজস্ব আসে ব্রাইডাল জুয়েলারি থেকে। রুমেলা, এটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট বলেই আমরা দুজনে আলোচনা করলাম আজকে, কিন্তু পৃথিবীর, বিশ্বের, বাংলায় আর কি কোথায় কি ঘটছে, কি সেরা খবর বেছেছো আমাদের শোনাও। তিনটে নিউজ কর্নার মানে আমরা যে খবর দিয়ে শুরু করি, যার অ্যানালিসিস প্রয়োজন হয়, তা তো সেই খবর আমাদের দর্শকদের দিলাম। পরবর্তী আরও 5টা গুরুত্বপূর্ণ খবর রয়েছে আমাদের রাজ্যে, আমাদের দেশে কোথায় কি হচ্ছে আসুন আপনাদেরকে জানাই। দেখুন, এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে ব্যারাকপুরে, কারণ চোপড়া এবং আরিয়াদহের ছায়া ব্যারাকপুরে তৃণমূল কর্মীর দাদাগিরি, লিটারেলি দাদাগিরি। রাতের অন্ধকারে ব্যারাকপুরে রাস্তায় ফেলে যুবককে রড দিয়ে মারধরের অভিযোগ। গাতগড়ায় দাপুটে তৃণমূল নেতা নওশাদ এবং তার ভাই সাদ্দামের বিরুদ্ধে এলাকায় তোলাবাজির অভিযোগ, গ্রেফতার সাদ্দাম হোসেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর, অবশেষে আত্মসমর্পণের পর অন্যদিকে গ্রেফতার জয়ন্ত সিং। আরিয়াদহ কাণ্ডের 4 দিন পেরিয়ে গিয়েছে আর তারপর গ্রেফতার মূল অভিযুক্ত জয়ন্ত সিং। আত্মসমর্পণের পর কেন পুলিশের জালে জয়ন্ত সিং, কেন জয়ন্তের নাগাল আগে পেল না পুলিশ? যদিও পুলিশ দাবি করছে গোপন সূত্রে খবর পেয়ে ডানলপ থেকে তাকে গ্রেফতার করা হয়। আরিয়াদহের বাহুবলী জয়ন্ত সিং এর সঙ্গে তৃণমূলের 2 হেভিওয়েট নেতার ছবি ভাইরাল। তৃণমূল সাংসদ সৌগত রায়, তৃণমূল বিধায়ক মদন মিত্র। নাম না করে সৌগত রায়ের দিকে আঙুল তোলেন মদন। যদিও সৌগতর দাবি জয়ন্তের সঙ্গে তার কোনো কানেকশন নেই, তিনি অপরাধীদের একেবারে প্রশ্রয় দেন না। আরও একটি গুরুত্বপূর্ণ খবর, বড় আপডেট চাকরি বাতিল মামলায়। তথ্যগত গরমিলের ব্যাখ্যা নিয়ে এবার শীর্ষ আদালতে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। মেলেনি পর্ষদের নিয়োগ এবং এসএসসির সুপারিশের হিসেব। কেন হিসেব মিলছে না সেই উত্তর শীর্ষ আদালতে জানাবে এসএসসি। তবে কি তথ্যগত গরমিল ঢাকতে চাইছে কমিশন, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্যদিকে শহর কলকাতায় গুলি চলেছে, লেক গার্ডেন্সে, গেস্ট হাউসে শুট আউট কাণ্ড। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। খুনের উদ্দেশ্যেই বান্ধবীকে গেস্ট হাউসে নিয়ে যান রাকেশ। সম্পর্কে টানাপোড়েন ছিল আর সেই কারণেই খুনের চেষ্টা, তারপর আত্মঘাতী হন রাকেশ। সুইসাইড নোট থেকে এমনই ইঙ্গিত, এমনই খবর পুলিশ সূত্রে। এই 5টা খবরের মধ্যে কোন খবরের দিকে, কোন খবরগুলোর দিকে রাজার নজর রাখা যায়? নজর তো ঘোরাতে চাইছি রুমেলা, কিন্তু এই গণপিটুনি বা গণপিটুনির পরে মৃত্যু, এটা থেকে তো সরাতেই পারছি না। আবার একটা ঘটনা ঘটলো, চোপড়া ও আরিয়াদহ, তার ছায়া পড়লো কোথায়? ব্যারাকপুরে তৃণমূল কর্মীর দাদাগিরি এবং রাতের অন্ধকারে ব্যারাকপুরের মতো একটা জনবহুল রাস্তায় ফেলে যুবককে রড দিয়ে মারধরের অভিযোগ। কাঠগড়ায় আর কে? দাপুটের তৃণমূল নেতা নওশাদ ও তার ভাই সাদ্দাম। ইতিমধ্যে সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে। সাদ্দামের বিরুদ্ধে এলাকায় তোলাবাজির অভিযোগ। আক্রান্ত যুবক দিলীপ প্রামাণিক এখন সাগর দত্ত মেডিকেলে ভর্তি। লেটেস্ট আপডেটটা আমরা কার কাছ থেকে নেব? সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি অনন্ত চট্টোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আর এই যে নওশাদ আর সাদ্দাম, তাদের বিরুদ্ধে কিন্তু দীর্ঘদিনের অভিযোগ। এই ঘটনায় যে প্রথম হলো তা নয়, এলাকা দাপিয়ে বেড়াতো। সাদ্দাম তো গ্রেফতার হয়েছে। অনন্ত, লেটেস্ট কি আপডেট? আর
এই মাত্র কিছুক্ষণ আগে সাদ্দামকে কোর্টে তোলা হলো, সাদ্দাম হোসেন, এবং এই সাদ্দাম হোসেনের বিরুদ্ধে তাকে বিভিন্ন মামলা হয়েছে, প্রাণনাশের চেষ্টা এবং আরও তার লোহার রড দিয়ে মারা, বিভিন্ন ধারায় তাকে মামলা দিয়ে ব্যারাকপুর থানার পুলিশ ব্যারাকপুর কোর্টে তোলা হলো তাকে, এবং এই কোর্ট লকআপে তাকে রাখা হয়েছে এবং সেখান থেকে তাকে বিচারে কি হয় এবং ব্যারাকপুর থানার পুলিশ তার বিরুদ্ধে যে মামলা করেছে সেই মামলায় কি হয় সেটাই এখন দেখার বিষয়। আদৌ সাদ্দামের শাস্তি হয় বা সাদ্দাম সংশোধনাগারে যাবে না সাদ্দামকে জামিন পাবে, সেটাই এখন দেখার বিষয়। অর্থাৎ যে আইনগুলো সাদ্দামের জন্য রয়েছে তা কিন্তু যথেষ্টই, কিন্তু সেই আইনে বিচারক কি ব্যবস্থা নেয়, বিচার তিনি কি দেন সেটাই এখন দেখা। আসলে বিচারটাই তো আমরা দেখতে চাই। অনন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। অনির্বাণ, আমরা দিকে দিকে শাহজাহানের মতো কিছু মানুষদের দেখছি। আমরা যদি সন্দেশখালীর শাহজাহান দেখি তাহলে আমরা দেখছি চোপড়ার জেসিবি, আমরা আরিয়াদহের জায়েন্ট সিং দেখছি, আবার এই ব্যারাকপুরে আমরা দেখছি সাদ্দাম হোসেন, এবং এরা প্রত্যেকেই কিন্তু নিজের নিজের এলাকায় দাপিয়ে বেড়াতো এবং জেসিবি যেরকম ভেঙে গুড়িয়ে দিত। এই সাদ্দাম বা নওশাদ তার দাদা এরাও কিন্তু কিছু কম যায় না। তো কেন মনে হয় যে এদের এত বারবারন্ত? এবং খুব ইন্টারেস্টিংলি প্রত্যেকটা জায়গাতে আমরা দেখছি এরা শাসক দলেরই ঘনিষ্ঠ। দেখো, এটা খুব স্বাভাবিক এবং স্বাভাবিক প্রক্রিয়া আমি বলবো। একটা দল যখন একটা শাসক হিসেবে অনেক দিন ধরে রাজ করে, সেই শাসকের অনুপ্রেরণায় এবং তাদের আশীর্বাদে কিছু লোকাল মস্তান তারা বিভিন্ন সময় কখনো বিজেপিতে যায়, কখনো সিপিএম করে, বাম আমলে এরা সিপিএমে ছিল দেখবে হিসেব করে, তারা এসে তাদের রাজত্বটা আবার কায়েম করে। কারণ ইট ব্রিডস মানি। এদের প্রত্যেকের এই সাম্রাজ্যের কথা বললে না, সাম্রাজ্য থেকে তো একটা তোলা বা সাম্রাজ্য থেকে কর, রাজারা যেরকম কর তুলতেন সেরকম কর আসে। সুতরাং এটা স্বাভাবিক। এবং আমি যতদূর জানি রুমেলা, আমার কাছে একটা খবর এলো সকালবেলা যে মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্রুদ্ধ আর কি, মানে এই দেখে উনি বিচলিত নন, ক্রুদ্ধ। এবং উনি পুলিশকে যা নির্দেশ দিয়েছেন, আজকে সকালবেলায় খবর পেলাম যে যারা সত্যি দোষী তাদের বিরুদ্ধে সব থেকে কড়া সেকশন দিয়ে তাদের অ্যারেস্ট করা হোক। এবং এইটা যদি না করে পুলিশ, তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সামনে একটা অরাজকতার একটা পরিস্থিতি। এখানে আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছার অভাব নেই, তিনি অত্যন্ত কড়া মনোভাব দেখাচ্ছেন। কিন্তু এই যে জায়েন্ট সিংকে নিয়ে আমরা কথা বলছি, মানে জায়েন্ট সিং যান না, চার দিন পেরিয়ে গিয়েছিল, পুলিশ তাকে গ্রেফতার করতে পারছিল না। অবশেষে এই জায়েন্ট সিং আত্মসমর্পণ করলো, তারপর পুলিশ তাকে গ্রেফতার করলো। 4 দিন পেরিয়ে গিয়েছে। আত্মসমর্পণের পর কেন পুলিশের জালে জায়েন্ট সিং, এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠবে নাকি? কেন জয়ন্তের নাগাল পেল না পুলিশ, এই প্রশ্ন উঠছে। জয়ন্ত কোথায়? লাগাতার প্রশ্ন তুলেছিলাম আমরা TV9 বাংলা, যদিও পুলিশ সূত্রে দাবি গোপন সূত্রে খবর পেয়ে ডানলপ থেকে গ্রেফতার করা হয়েছে জয়ন্তকে। আরিয়াদহ এবং ডানলপ, যদি আমরা টোপোগ্রাফিটা দেখি তাহলে এই আরিয়াদহের খুব কাছে ডানলপ। তাহলে এতদিন এই ডানলপে যদি সে থেকে থাকে, পুলিশ কিছু টের পেল না? পুলিশের ইন্টেলিজেন্স কাজ করে না? পুলিশের টের পাওয়ার কি খুব সদিচ্ছা ছিল? আমার তো মনে হয় না তাই। দেখো, আমাদের পুলিশের কিন্তু একটা এফিশিয়েন্ট সেকশন আছে। পুলিশ যদি মনে করে কোনো ফেরার আসামি বা কোনো ফেরার ব্যক্তিকে ধরবে, তারা কিন্তু খুব একটা তাদের এনার্জি খরচা করতে হয় না। সদিচ্ছাটা ছিল কিনা সেই লোকাল পুলিশের বা সেই থানার বা সেই ইনভেস্টিগেটিং অফিসারের, সেটাই কিন্তু এখন তদন্ত করে দেখা দরকার। আচ্ছা, আমরা কি এই নিয়ে একটু এই সৌগত রায়, মদন মিত্র এদের যে তরজা, সেই বক্তব্য একবার শুনি? তার কারণ এই জয়ন্ত সিং এর সঙ্গে দুজনেরই ছবি ভাইরাল হয়েছে, দুজনের কি বক্তব্য শুনবো। অনেক কেস হয়েছে, আমি পুলিশকে বলেছি অ্যারেস্ট হলো না, ছেড়ে দিলেন, বলে আপনি এমপি সাহেবের সঙ্গে কথা বলুন, চাপ আছে। আমি কী করবো? আমি তো স্বীকার করছি আমার ক্ষমতা নেই। কিন্তু এই ঘটনার পরেও আরিয়াদহ হয় যদি আবার সমাজ বিরোধী হয়, এবার যে পেছনে থাকুন না কেন, আমি কিন্তু রাস্তায় নেমে সত্যাগ্রহ করব। আমি সমাজ বিরোধীদের নিয়ে গাড়িতে ঘুরি না, সমাজ বিরোধীদের প্রশ্রয় দিই না, ওদের উপর আমার ভোট নির্ভর করে না। কোনো জায়গায় কোনো ইলেকটোরাল ম্যালপ্র্যাকটিসের অভিযোগ নেই। কে কী বলেছে আমার কিছু আসা যায় না, কিন্তু ভোটে দল মনোনয়ন দেয় এবং আমি জিতি, এটাই হচ্ছে তথ্য। পরপর দমদমেই 4 বার হয়ে গেল।